আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন অন্বেষা। অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাই। অন্বেষায় প্রতিদিন যেমন আমরা করি, বিজ্ঞানের টুকরো খবর শুনি, আজও তেমনই থাকবে। বিজ্ঞানের খবর দিয়ে আমরা শুরু করব, তারপরে দুদিন পরে ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডে আছে। সেই উপলক্ষে আমরা একটা সাক্ষাৎকার রেখেছি আজকের অনুষ্ঠানে, সেটা শুনবো। আগে বিজ্ঞানের টুকরো খবর। দাঁত থাকতে দাঁতের মর্ম সবাই বোঝে না। দাঁতের সমস্যায় তাই তুলে ফেলাই যেন চিকিৎসা হয়ে দাঁড়িয়েছে। মাড়ি শুকনো করে নকল দাঁত নিয়ে চলতে হয় বাকি জীবন। কিন্তু এবারে নকল দাঁত না পড়ে আসল দাঁতকে ফের বসানো যাবে। গবেষণাগারে এই প্রথম মানব দাঁত তৈরি করে দেখালেন বিজ্ঞানীরা। লন্ডনের কিংস কলেজের গবেষকদের দাবি, যেসব রোগীরা দাঁত হারিয়ে ডেন্টাল ইমপ্লান্টস বা ফিলিং করাচ্ছেন তারা এবার নিজেদের দাঁতই ফেরত পাবেন। গবেষকদের দাবি, তারা এমন একটি জিনিসের সন্ধান পেয়েছেন যা দাঁতের বেড়ে ওঠার পরিবেশ তৈরি করতে পারে। এই প্রক্রিয়ায় রোগীর দাঁতের কোষ দিয়ে নতুন দাঁত করা সম্ভব। এই দাঁত রোগীর চোয়ালের গঠনের সঙ্গে খাপ খাইয়ে আপনা থেকেই উঠতে থাকে। শিশুর জন্মের মাস 6 পর থেকে সাধারণত দাঁত উঠতে শুরু করে। তারপর 7-8 বছর বয়সে দুধের দাঁত পড়ে গিয়ে গজায় নতুন দাঁত, যা বৃদ্ধ বয়স পর্যন্ত থাকে। এর মাঝে দাঁতের সমস্যার কারণে দাঁত তুলতে হলে কৃত্রিম দাঁত বসাতে হতো, তাতেও লাভ তেমন হতো না। কয়েক বছর পরেই সেই কৃত্রিম দাঁত ফের নড়ে চড়ে যেত। নতুন পদ্ধতিতে সেই ভয় নেই। তিমি বা হাতির মতো কিছু প্রাণীর দাঁত ভেঙে গেলে তা ফের গজায়। কিভাবে তা হয় এ নিয়ে গবেষণা করতে গিয়েই মিলল মানুষের গজানো দাঁত। বিজ্ঞানের খবর শুনলেন। আমরা রয়েছি সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষায়। ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডে প্রত্যেক বছর আমরা পালন করি 17ই মে। আর এই দিনটি টেলিকম ক্ষেত্রে অর্থাৎ দূর যোগাযোগের ক্ষেত্রে যেসব উন্নয়ন ঘটছে, যেসব বিকাশ ঘটছে, যেসব চ্যালেঞ্জ রয়েছে, যেসব সমস্যা বলা যেতে পারে একেবারে কঠিন হয়ে দাঁড়িয়েছে, তাকে মোকাবিলা করা যাচ্ছে না, এই সব কিছু নিয়েই আলোচনা হয়। এমনকি অগ্রগতির পথে যে বাধাগুলো আছে সেই বাধাগুলো উঠে আসে এই দিনের আলোচনায়। 2025 সালে এই দিবসের যে থিম সেটা আমরা জেনেছি। এই দিবসের থিমটা হলো ক্লোজিং দ্য জেন্ডার ডিজিটাল ডিভাইড আনলক্স অপরচুনিটি ফর অল। মোট কথা হচ্ছে, নারী পুরুষের মধ্যে যে বিভেদ এই ডিজিটাল ক্ষেত্রে রয়েছে, যার ফলে বহু সুযোগ আমরা ব্যবহার করতে পারছি না, সেই বিভেদটা, সেই পার্থক্যটা, সেই গ্যাপটা সরিয়ে দেওয়া। আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন, যিনি বিশেষজ্ঞ হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত, তিনি যেমন এই সম্পর্কে আলোচনা করবেন, তেমনি টেলিকমিউনিকেশনের অন্যান্য কিছু প্রয়োজনীয় ক্ষেত্র সম্পর্কেও আলোকপাত করবেন। ডক্টর শঙ্কর করণ রয়েছেন আমাদের সঙ্গে আজকে। ডক্টর করণ বিএসএনএল অর্থাৎ ভারত সঞ্চার নিগম লিমিটেড এর যে মোবাইল ডিভিশন তার ডেপুটি জেনারেল ম্যানেজার, এবং তিনি দীর্ঘদিন ধরে এই ক্ষেত্রে নিজের পেশাদারি দক্ষতার প্রমাণ রেখেছেন। আজকে তিনি আমাদের সঙ্গে কিছু ভাবনা ভাগ করে নেবেন। আপনাকে স্বাগত জানাই ডক্টর করণ। নমস্কার। আজকে যখন এই দিবস পালনের কথাটা আমরা আলোচনা করছি, তখন থিম বা মূল ভাবনাটা তো অবশ্যই বড় হয়ে উঠে আসে। তবে তার আগে সম্ভবত প্রয়োজন যেটা, সেটা হলো এই দিবস, তার যে ইতিহাস, সেটা একটু আলোচনা করে নাও। একটু যদি বলেন। যখন প্রথম ইলেকট্রিসিটি ডিসকভার হলো, তখন মানুষের মনের মধ্যে একটা ইম্পর্টেন্ট একটা জায়গা তৈরি হলো যে এই ইলেকট্রিসিটিটাকে কাজে লাগিয়ে আমরা কি কোনোভাবে কমিউনিকেশনটাকে খুব দূর নিয়ে যেতে পারি, কোনো কিছু কমিউনিকেশন করতে পারি। ইয়েস। এবং সেই যুগান্তকারী পরিবর্তন একটা এনেছিলেন স্যামুয়েল মর্স 1844-এ। তো ওই সময় উনি করলেন কি,
উনার বিখ্যাত মর্স কোড আবিষ্কার করলেন, এবং সেই মর্স কোডটা আর কিছুই নয়, জাস্ট ডট ড্যাশ এইভাবে একটা কোডিং প্রসিডিওর। ডট মানে কি, ধরুন কানেক্টেড আছে, কানেক্টেড নেই, ড্যাশ মানে কানেক্টেড নেই, যদি ডট আমি ধরি কানেক্টেড আছে, ড্যাশ কানেক্টেড নেই। ওই কোডিফিকেশন করে উনি ওই ইলেকট্রিসিটিটাকে কাজে লাগিয়ে, এবং বেসিক্যালি এগুলো রিলের অন অফ এই প্রক্রিয়াটাকে কাজে লাগিয়ে উনি কি করলেন, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সংবাদ বা ইনফরমেশন বা সিগন্যাল ট্রান্সমিট করতে শুরু করে দিলেন। সেই সময় টেলিগ্রাফের প্রথম উদ্বোধন হলো। আজ থেকে সে ওই সালটা ছিল মোস্ট প্রবাবলি 1844 কি 50-র কাছাকাছি। তো 50-র সময় যখন শুরু হলো এই ট্রান্সমিশন বা টেলিগ্রাফের তখন কি বললো, তখন দুটো দেশের মধ্যে সংবাদ আদান প্রদান শুরু হতে লাগলো, এবং তার ফলে ইন্টার সি কেবল কিছু ফেলতে শুরু হতে লাগলো। মানে সমুদ্রের তলা দিয়ে যাকে বলি আমরা কেবল ফেলা, তো সমুদ্রের তলা দিয়ে কেবল ফেলা শুরু হলো। তারপর আমাদের বিভিন্ন যন্ত্রপাতি ইনস্টল করতে হলো এই কমিউনিকেশনটা করার জন্য। তার ফলে আমাদের দরকার হলো এই সমস্ত জিনিসগুলোতে তো স্ট্যান্ডার্ডাইজ করতে হবে ওয়ার্ল্ড ব্যাপিয়া। ঠিক সেই কারণে ওনারা করলেন কি, তখন প্রায় 20 নেশনসের, ইউনাইটেড নেশনসের প্রতিনিধিরা এক জায়গায় মিলিত হলেন 1865-এ। ওটা সময়টা যদি আমরা খেয়াল করি, ওনারা একটা কনভেনশন করলেন যে আমরা এই রীতিতে আমরা টেলিকমিউনিকেশনটাকে এগিয়ে নিয়ে যাব, এবং ওনারা একটা চুক্তি স্বাক্ষর করলেন সবাই মিলে যে এর পরে টেলিকমের স্ট্যান্ডার্ডাইজেশন কিভাবে হবে, কিভাবে টেলিকমের যে শুল্ক যাকে বলে তা ঠিক হবে, প্লাস কিভাবে ডেভেলপড হবে এইটা, সেটাই সূচনা হলো টেলিকমিউনিকেশনের জয়যাত্রা হিসেবে আমরা ধরতে পারি। 1865 একটা ইতিহাস রচনা হলো, এবং সেই দিনটাকে স্মরণ করে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন সোসাইটি বা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ডে হিসাবে সারা বিশ্বব্যাপী পালিত হয়। এবং সবথেকে বড় কথা হলো এই ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ডেটা বা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন সোসাইটিটা, বেসিক্যালি শুরুতে ওরা ছিল টেলিগ্রাফ সোসাইটি, পরে ওটা টেলিকমিউনিকেশন সোসাইটিতে ট্রান্সফার হয়ে গেল। তারা বেসিক্যালি 3টে ভাগে ITU-R মানে যারা বেসিক্যালি রেডিও পার্টটা দেখে, রেডিওর কথাটা আমি আসছি যখন 2000-এর কাছাকাছি বা ওর কিছু আগে যখন মানে মোবাইল কমিউনিকেশনটা এলো, তার আগেও কিছু ইতিহাস আছে। যখন এই কিভাবে স্ট্যান্ডার্ডাইজেশন হবে এইগুলো ঠিক হলো, লাকিলি 1865 তার 10 বছরের মাথায় টেলিফোন আবিষ্কার হয়ে গেল আলেকজান্ডার গ্রাহাম বেল 1876-এর কাছাকাছি, এবং তখন তিনি প্রথম টেলিফোনের পেটেন্ট নিলেন, এবং আমাদের সেই শুরু হলো আমাদের টেলিফোনের জয়যাত্রা বা টেলিকমিউনিকেশনের জয়যাত্রা শুরু হলো 1865 ওই সময় থেকে। এবং তার মানে আমরা দেখতে পাচ্ছি 1832 থেকে 1838 এই সময়ের মধ্যে স্যামুয়েল মর্স যেভাবে ইলেকট্রিক টেলিগ্রাফটাকে সাজিয়েছেন, নকশা করেছেন এবং ধীরে ধীরে সামনে এনেছেন, সেইটা পূর্ণতা পাচ্ছে এক অর্থে অন্তত 1865 সালে, এবং সেইটাকে মনে রেখেই আমাদের এই যে ওয়ার্ল্ড টেলিগ্রাফ ডে, মানে যেটা আপনি আগে বলছেন টেলিগ্রাফ, এখন টেলিকমিউনিকেশন, আজ ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন। এবং এখানে আরেকটা কথা আছে যে টেলিকমিউনিকেশনের অগ্রগতির সঙ্গে সঙ্গে আমরা যদি দেখি 2000 সালে আমাদের মোবাইল কমিউনিকেশন চলে এসেছে ওয়ার্ল্ড ব্যাপিয়া, আমাদের ইন্ডিয়াতে হয়তো একটু আগে পিছিয়ে এসছে। তো 2002-তে ওদের আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস ওরা উদ্ভাবন করলো, সেটা হচ্ছে ICT, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি। এইটা অনেকটা একটা ফিডব্যাক মেকানিজমের মতো। ফিডব্যাক মানে এই কারণে, আমার কাছে যখন কমিউনিকেশন পার্টটা আছে এবং আমি কম্পিউটারও আমার কাছে চলে এসছে, আমি কম্পিউট করতে পারি, হোয়াই নট আমি এটাকে সেমি বা অটোমেশনে এটাকে কাজে লাগাবো না। আমি যে জিনিসটা একটা সাইট থেকে আমি ধরুন ডেটাটা তুলে আমি ওটাকে ট্রান্সমিট করে দিলাম একটা সেন্ট্রালাইজ স্টেশনে, সেখানে ওটা কম্পিউট হলো বা কম্পিউটেশন হলো, এবং সেই পার্টটা ফিডব্যাক করলাম আমি আবার স্টেশনে। যেমন ধরুন আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই, যেমন আমার গালে একটা ছোট্ট মশা বসেছে, রাইট? তো সেই মশা বাইট করছে, তো আমার হেড বা আমার মস্তিষ্ক ওই মশার যে বাইটিং পার্টটা বা স্ট্রেংথটা সেটা কম্পিউট করলো কতটা বাইট, এবং সে ট্রান্সমিট করে আমার হাতকে জানালো তুমি মশাটাকে হিট করো, এবং গালে একটা তুমি কত অ্যামাউন্টে হিট করবে বা কত ফোর্স দেবে, কোন অ্যাঙ্গেলে দেবে। এই বেসিক্যালি এই কনসেপ্টটাই বেসিক্যালি একটা ICTর কনসেপ্ট। মানে আমি সেন্ট্রালাইজ জায়গায় আমি একটা কম্পিউটেশন পার্টটাকে করব, এবং আমি স্টেশনে বা যে সাইটের লোডটা বাড়াবো না,
এটা হচ্ছে আইসিটির কনসেপ্ট। আচ্ছা। সেই আইসিটি যখন এলো 2002 নাগাদ, তখন ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন সোসাইটিটা ওরা ইনকর্পোরেট করলো এই আইসিটি, কম্পিউটেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজিটাকে করে ওরা হলো ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি। এবং অ্যারাউন্ড 2002-তে ওদের থিমও ছিল এই আইসিটি ফর অল। থিমের কথা যখন বললেন 2025-এর থিম, সেটা হচ্ছে জেন্ডার গ্যাপ, এই ক্ষেত্রে যে দূর করার চেষ্টা। তো এটার মানেটা কি? দেখুন, আমরা ঘুরে বেড়ালে দেখতে পাবো যে নারী পুরুষ সবার হাতেই মোবাইল ফোন আছে, এবং আজকে মোবাইল ফোনের মাধ্যমে সে ইন্টারনেট অ্যাক্সেস করা হোক বা আমার প্রয়োজনীয় জিনিসপত্রের অর্ডার দেওয়া হোক, সব কিছুই চলছে। ফোনে কথা বলা, এটা তো আছেই বেসিক ব্যাপারটা। তো তাহলে এই জেন্ডার গ্যাপটা ঠিক কোথায়, কোনটার কথা এই ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন বলতে চাইছে? খুব খুব সুন্দর কোশ্চেন করেছেন, এবং এটা আমাদের দরকার। এই জেন্ডার ইকুয়ালিটি বা জেন্ডার ডিভাইড, যেটা বেসিক্যালি দেখুন, আমরা যদি দেখি যে সভ্যতার শুরুর দিকে মানে মায়েরাই কিন্তু শাসন করেছে, কিন্তু পরে যখন সভ্যতার প্রয়োজনে পেশি শক্তির প্রয়োজন হলো, তখন পুরুষেরা এলেন। এবং আবার যখন সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে যখন এখন যেখানে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেখানে খুব প্রাধান্য পাচ্ছে এবং সমাজকে অনেকাংশে চালিত করছে, সেক্ষেত্রে যে যেমন ধরুন একটা বড় কলকারখানাকে একজন মহিলা উনিও সমান একটা বাটন টিপে চালাতে পারেন, একজন পুরুষও বাটন টিপে চালাতে পারেন। তাহলে আজকের যুগে এই সভ্যতার প্রয়োজনে এবং মানব জাতির অগ্রগতির জন্য একজন পুরুষকেও যেভাবে দরকার, একজন মহিলাকেও সেভাবে দরকার, এবং দুজনকেই এগিয়ে আসতে হবে হ্যান্ড টু হ্যান্ড, হাতে হাত রেখে দুজনকেই সভ্যতার অগ্রগতির জন্য এবং এই মানব সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য দুজনকেই সমানভাবে কাজ করতে হবে। এবং সেক্ষেত্রে এই টেলিকমিউনিকেশনের দায়িত্বটা কিন্তু অনেকাংশে আসে। কিভাবে আসে আমি একটু পেছন দিক থেকে বলি, যে আমরা যদি দেখি যে ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স যদি দেখি, আমাদের এখন মানে আজকের দিনে পৃথিবীর জনসংখ্যা প্রায় 8.1 বিলিয়ন কাছাকাছি, এবং সেক্ষেত্রে 0.5 বিলিয়ন টোটাল ইন্টারনেটে কানেক্টেড মানুষ, মানে 550 crore অ্যারাউন্ড। 2.6 বিলিয়ন দে আর নট কানেক্টেড। আচ্ছা, এখানে কানেক্টেড কথাটা আমি বলবো এই কারণে যে কানেক্টেড কথাটা দরকার, কারণ আমাদের এবং ভবিষ্যতের জন্য প্রত্যেক মানুষকে একটা ইন্টারনেটের সঙ্গে কানেকশন দরকার। কেন দরকার? বিকজ এই ইন্টারনেট বা ব্রডব্যান্ড যাকে আমরা বলি, মোবাইল ব্রডব্যান্ড এমবিবি, এই ব্রডব্যান্ডটা আজকাল শুধু একটা নেটওয়ার্ক নয়, যে একটা ইন্টারনেট নয়, এটা একটা কিন্তু রিসোর্স মানে তথ্য ভাণ্ডার। এখানে আমাদের কাছে ওয়েলথ আছে। আগেকার দিনে বলা হতো টাইম ইজ মানি, ইয়েস, নাও ডেটা ইজ ওয়েলথ। ডেটাটা ওয়েলথ। কিভাবে ডেটা আপনি জেনারেট করবেন এবং সেই ডেটাটা আপনি গার্বেজ জেনারেট করবেন, কি রেসপন্সিবল ডেটা জেনারেট করবেন, সেটা কিন্তু অনেকটা মানুষের নিজস্ব দায়িত্ব এবং রেসপন্সিবিলিটি মানুষকেই নিতে হবে। বিকজ অ্যাজ ডেটা ইজ ওয়েলথ, ইন ফিউচার ডেটা যার কাছে সব থেকে বেশি থাকবে তার কাছে কিন্তু ওয়েলথ বেশি থাকবে। ইনফরমেশন দিয়েই আজকের ভবিষ্যতের পৃথিবী চলবে। সব বোঝা গেল, কিন্তু সাধারণ মানুষ যে জায়গাটা থেকে আপনাকে প্রশ্ন করবে সেটা হচ্ছে এই ধরনের কথাগুলো ধরুন তাত্ত্বিক আলোচনায় খুব ভালো, যে মুহূর্তে আমি বুঝতে চাইছি যে গ্যাপটা ঠিক কোথায়, অর্থাৎ একজন নারী কোথায় অবদান বেশি রাখতে পারেন কিন্তু পারছেন না সুযোগের অভাবে, যেখানে একজন পুরুষ রাখতে পারছেন, বা সামগ্রিকভাবে আমাদের হয়তো এরকম হতে পারে যে এই যে শিল্প, দূরযোগাযোগের যে শিল্প, সেখানে মেয়েরা বেশি কাজ পাচ্ছে না, সেটাও ভাবনা হতে পারে। অথবা এন্টারপ্রেনার, নতুন ব্যবসায়ী হিসাবে উঠে আসা, সেইটা হয়তো মেয়েরা করতে পারছেন না। কোনটা বেশি সত্যি এক্ষেত্রে? তো এইটার আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স দিই। আমরা যদি দেখি যে এই মোবাইল ইউজ বা মোবাইলের সঙ্গে কানেক্টেড, ব্রডব্যান্ড কানেক্টেডের হার পুরুষ মহিলার মধ্যে ওয়ার্ল্ড ব্যাপিয়া, সেখানে পুরুষরা 70%, নারীরা 65%। তাহলে এই যে প্যারিটি মানে জেন্ডার প্যারিটি স্কোর যদি আমরা একটা বানাই, যেটা জেন্ডার প্যারিটি স্কোর বেসিক্যালি নারীদের পার্সেন্টেজ বাই পুরুষের পার্সেন্টেজ, এটা আমরা সবাই জানি। তো সেই জায়গায় আমরা দেখব সারা পৃথিবীতে 0.93, এবং যদি সমতা আসে এই জেন্ডার প্যারিটি স্কোরটাকে হতে হবে 0.98 থেকে 1.02 মধ্যে, তাহলে আমরা বলবো সমতা আসে। তাহলে এক্ষেত্রে সমতা নেই, আমরা পরিষ্কার বলছি সারা পৃথিবীতে। এবং এখানে 189 মিলিয়ন মানে বেসিক্যালি পুরুষ
মহিলার থেকে বেশি মোবাইল ইউজ করেন, 18-19 কোটির মতো। 18-19 কোটির মতো, রাইট। তো সেক্ষেত্রে এইটা কিন্তু ডেভেলপড দেশের ক্ষেত্রে অনেকটাই মানে সমতা, ওদের এই জেন্ডার প্যারিটি স্কোর যেমন আমেরিকা বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোর যদি আমরা দেখি 1.1, তার মানে দেখুন সেখানে নারী এবং পুরুষের এই যে জেন্ডার প্যারিটি স্কোরটা উইথ রেসপেক্ট টু মোবাইল ইউজ করার, সেখানে কিন্তু অনেক ভালো এই কারণে বলবো কাছাকাছি, যতজন নারী ততজন মহিলা, তাহলে তারা অন্তত সমানভাবে এগোচ্ছে। তাহলে এই জেন্ডার প্যারিটি স্কোরটা সব থেকে কম আরবিয়ান কান্ট্রিগুলোতে, সেখানে প্রায় 8.6 কাছাকাছি। এশিয়া স্পেসিফিক আমাদের এইগুলোতে 0.74 থেকে 0.75 কাছাকাছি। মানে আমরা তুলনায় ভালো, কিন্তু আরও ভালো করতে হবে। তো মোবাইল ইউজ করা না করার মধ্যে কি মানে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা এই জায়গায়, যখন আমি কোনো একটা নেটওয়ার্কের সঙ্গে কানেক্টেড আছি, তার মানে আই এম গেটিং অল ইনফরমেশান, আই এম ডেলিভারিং অল ইনফরমেশান। কিন্তু যখন আমি নেটওয়ার্কের সঙ্গে কানেক্টেড নেই, তখন আমি অনেক ইনফরমেশান পাচ্ছি না এবং অনেক ইনফরমেশান দিতে পারছি না। সেই জায়গাটাতে আমাদের মহিলাদেরকে, বিশেষ করে মায়েদেরকে, তাদেরকে আরও এগিয়ে আসতে হবে। অর্থাৎ আমাদের এই মোবাইল কমিউনিকেশন বা মোবাইল ব্রডব্যান্ড ইউজের ক্ষেত্রে তাদেরকে আরও জেন্ডারিক্যালি ইনক্লুশন করতে হবে, সেই ইনক্লুশনটা বাকি আছে। বেশ, এটাই হচ্ছে এবারের ভাবনা। এই লক্ষ্যে নিশ্চয়ই কতগুলো পদক্ষেপ গৃহীত হবে সরকারি স্তরে, তো সেই আশাটা করা যায়, কেননা এক একটা থিম অনেক কিছু বিষয় মাথায় রেখেই গ্রহণ করা হয়, এমনি উল্লেখ করার জন্য নয়। শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি অন্বেষা অনুষ্ঠানে, আর আমরা কথা বলছি ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL এর মোবাইল সেকশনের যে ডেপুটি জেনারেল ম্যানেজার ডক্টর শঙ্কর করণের সঙ্গে। আমাদের আলোচনার বিষয় আসন্ন ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডে, তার গুরুত্ব। কিন্তু এই গুরুত্বের কথা আলোচনা করতে গিয়ে আমরা শুধু থিমে আটকে থাকবো এমন নয়। আমরা ডক্টর করণের কাছে এটাও জানতে চাইব যে তথ্য নিয়ে রীতিমতো যুদ্ধ চারদিকে চলছে। যেমন আপনি শুরুর দিকে বলছিলেন যে তথ্য কার কাছে আছে সেটাই নির্ধারণ করে কার সম্পত্তি কত বা সে কতটা ক্ষমতাশালী। একইভাবে এই তথ্য চুরি করা, তথ্য তার যে প্রবাহ সেটাকে ভেঙে দেওয়া বা স্যাবোটাজ, সেই জিনিসগুলো হচ্ছে, এবং সেক্ষেত্রে ওই যুদ্ধ না হলেও ছায়াযুদ্ধ চলছে অনেক সময়। আবার প্রকৃত যুদ্ধের ক্ষেত্রেও এই তথ্যের আদান প্রদানটাকেও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। তো এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখেন যে কতটা কঠিন হয়ে দাঁড়িয়েছে সময়টা? তথ্যের সংরক্ষণ, তথ্যের যাকে বলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, সুরক্ষিত করা, এইগুলো কতটা কঠিন হয়ে দাঁড়িয়েছে এখন? আচ্ছা, এই ব্যাপারে বলি, যখন যে কোনো একটা টেকনোলজি, যখন ধরুন কোনো একটা জিনিস আপনি নিজে বানালেন, ইউ নো ফ্রম টপ টু বটম, পুরো পাইপলাইনটায়, মানে এটা তো একটা অর্কেস্ট্রেশন মডিউলের মতো, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরুন মডিউল প্লাগ ইন হচ্ছে একটা ফ্লোতে। যদি কোনো টেকনোলজি আপনার নিজের হাতে থাকে, মানে আপনি ওটার ইনভেন্টার, ইউ ক্যান নো এভরি পার্টস অ্যান্ড পার্সেল অফ দ্যাট টেকনোলজি। সুতরাং যদি আমাদের এই জায়গায় টেলিকম এমন একটা ফিল্ড যেখানে সিকিউরিটি দরকার, যেটা আপনার মানে ফাইন্যান্স রিলেটেড, হেলথ কেয়ার রিলেটেড, সিকিউরিটি রিলেটেড, এভরিহোয়ার টেলিকম ইজ দেয়ার। ইট ইজ দ্য ব্যাকবোন অফ কমিউনিকেশন। মতলব মিনস একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কোনো ইনফরমেশন যাওয়ার ব্যাকবোন ওটা। তো এই কথাটা মাথায় রেখে আমাদের ভারত সরকার, বিশেষ করে নরেন্দ্র মোদীজির তত্ত্বাবধানেই আমাদের ইন্ডিজিনিয়াস মানে টেলিকম ইকুইপমেন্ট তৈরির ভাবনা শুরু হয়। এটা প্রায় 2022-23 আগে। ইন্ডিজিনিয়াস মানে কি, ওনারা একটা কনসোর্টিয়াম করেন ইন্ডিয়ান দিয়ে, TCS যেখানে থাকবে সিস্টেম ইন্টিগ্রেটার, তেজাস বলে একটা, তেজাস টেলিকম কোম্পানি, ওরা ইকুইপমেন্ট বেসিক্যালি তৈরি করে। ওরা র্যান পার্টটা মানে রেডিও অ্যাক্সেস পার্টটা, মানে মোবাইল কমিউনিকেশনের দুটো পার্ট, একটা হচ্ছে রেডিও পার্ট আর একটা হচ্ছে কোর পার্ট। রেডিও পার্ট মানে যেখানে ওই আরেকটা দেওয়া হয়, ওয়্যারলেস পার্টটা বেসিক্যালি মানে যেখানে টেক কেয়ার করা হয়। আর CDOT গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তারা থাকবে অ্যাজ এ কোর পার্টটা ডেভেলপ করবে তারা। আর আমাদের ভারত সরকার BSNL অ্যাজ এ ওরা রোল আউট করবে পুরো প্রজেক্ট। তো এই প্রজেক্টটা নেওয়া হয় এবং খুব সফলতার সঙ্গে ওরা প্রায় 1 লক্ষের বেশি বেস স্টেশন, যেখান থেকে আমাদের RF সিগন্যালগুলো করা হয়, বাই 2024 ওরা সফলভাবে ইন্টিগ্রেট করে সারা ভারতের মধ্যে এবং সেগুলোকে অপারেশনে আনা হয়।
এটা শুধু যে 4G সিস্টেমটা 4G, কিন্তু ইট ইজ 5G এনেবল। কিছু সফটওয়্যার এবং এতে চেঞ্জ করলে হয়ে যায়। এবং এর বিশেষত্ব আমি বলবো, যদিও ইন ডিটেলস বলা সম্ভব না, অনেক বেশি রোবাস্ট এই কারণে যে আমাদের সিকিউরিটি পোর্শনটা অনেক বেশি টেক কেয়ার করা হয়। এবং যেহেতু এটা ইন্ডিজিনিয়াস, তাহলে সব জায়গায় সিকিউরিটির প্রত্যেকটা আমাদের জানা। সেকেন্ড হচ্ছে, আমরা টেলিকমে কারোর উপর নির্ভর করতে হবে না, আমরা নিজেরা নিজেদের সিকিউরিটি ইমপ্লিমেন্ট করতে পারবো। ভবিষ্যতেও যদি কোনো আমাদের সিকিউরিটির থ্রেট আসে, তার কমপ্লিমেন্ট সিকিউরিটি কি করা উচিত সিস্টেমে বা নেটওয়ার্কে, সেটাও আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। তার জন্য আমাদের অন্য কোনো দেশের ওপর পরমুখাপেক্ষী হতে হবে না এইটা। এবং সব থেকে বড় কথা, যখন কোনো একটা টেকনোলজি, এই টেকনোলজিটা খুব বেশি দেশের কাছে নেই, 3-4টি দেশের কাছে আছে, আমি নাম বলবো না। তো যদি একটা টেকনোলজি আমাদের ডেভেলপ করতে পারি ইন ভবিষ্যতে, সেটা কিন্তু আমরা বিদেশে রপ্তানিও করতে পারবো এবং তার থেকে হিউজ অ্যামাউন্ট অফ ভারত সরকার আয় করতে পারবে আশা করা যায়। তো সেদিক থেকে দেখতে গেলে ভারত সরকার আর একটা টেকনোলজির মালিক হতে যাচ্ছে, সেটা হচ্ছে টেলিকমের 5G বা 4G এনেবল 5G যাকে আমরা বলবো। টেলিকমের এই পালকটা ছিল না ভারত সরকারের কাছে। আরেকটা যেটা আপনি একটু আগে বলছিলেন যে যুদ্ধকালীন তৎপরতা, ধরুন আমাদের ভবিষ্যতে যে যুদ্ধগুলো হবে সেটা বেসিক্যালি নেটওয়ার্ক সেন্ট্রিক হবে। কারণ সেই নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ারে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ডিসিশন সাপোর্ট সিস্টেমটা কি হবে। মানে ইন এনি টাইম আমি কি ডিসিশন নেব, সেটা কি আমি ঠিক করব না এই সিস্টেম ঠিক করে দেবে আমাকে। যদি একটা সিস্টেম আমাকে ঠিক করে দেয় যে কোনো একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে আমি কি ডিসিশন নেবো, দ্যাট উইল বি মোস্ট রোবাস্ট, খুব রোবাস্ট এবং খুব শক্তিশালী হবে সেই ডিসিশনটা, কারণ সেটা অনেকের মিলিত ফল। সেই জায়গাটা আমাদের অনেকটাই উন্নত আমাদের ডিফেন্স সিস্টেমে, এবং সেটা আমাদের এই টেলিকমিউনিকেশনের যে অগ্রগতি, সেটাও আমাদের শুধুমাত্র ভারতের অর্থনৈতিক অবস্থাটাকে খুব ভালো জায়গায় নিয়ে যাবে তা নয়, ভারতের সিকিউরিটি মানে যেটা, এবং আমরা জানেন ভারত সিকিউরিটির ক্ষেত্রেও মানে সাইবার সিকিউরিটির ক্ষেত্রে হোক বা ক্রিপ্টোগ্রাফির ক্ষেত্রে হোক, ভারত অগ্রগণ্য সারা বিশ্বের মধ্যে, প্রথমের দিকে সারিতে থাকে। এবং সারিতে এই কারণেই থাকে, তাদের খুব উদ্ভাবনী শক্তি, খুব সহজভাবে, যেমন ধরুন ব্যাংকে আমাদের সবারই লকার থাকে, সেই লকারের চাবি কিভাবে করবেন, ধরুন দুজনকে যদি আমি চাবি দিতে চাই, হাজব্যান্ড ওয়াইফ ইউজ করবে বোথ লকার, আমি যদি একটা সার্কেলের যে কোনো একটা পয়েন্ট এবং তার রেডিয়াসটা দুটো লকারের দুটো কির কম্পোনেন্ট হিসাবে ইউজ করি, তাহলে কি হবে, তাহলে এনি কম্বিনেশন অফ দিস রেডিয়াস অ্যান্ড এনি পয়েন্ট অফ দ্য পেরিফেরিয়াল, এই দুটো পয়েন্ট দিয়ে আমি খুব অনায়াসে একটা সার্কেল তৈরি করতে পারবো, এবং সেটা একজন সাবস্ক্রাইবারের ক্ষেত্রে ইউনিক হবে। এইভাবে খুব ছোট ছোট চিন্তাভাবনার মধ্যে দিয়ে আমরা অনেক বড় বড় সিকিউরিটি ইমপ্লিমেন্ট করতে পারি সিস্টেমে। ঠিক। শ্রোতা বন্ধুরা, আজকের আলোচনা থেকে আমরা যেটা বুঝলাম যে আজকে টেলিকমিউনিকেশনটা শুধু ফোন করা বা মেসেজ পাঠানোর মধ্যে সীমাবদ্ধ নেই। আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে কমিউনিকেশন সিস্টেমটা সম্পূর্ণ পাল্টে গিয়েছে এবং কমিউনিকেশনের সঙ্গে সিকিউরিটি যুক্ত হয়ে গেছে। এই সিকিউরিটি আরও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে যেহেতু আমাদের সব লেনদেন এই ডিজিটাল মাধ্যমে হচ্ছে, ডিজিটাল পথে হচ্ছে, এবং সেই লেনদেন শুধু ব্যক্তির ক্ষেত্রে নয়, শুধু একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে নয়, গোটা দেশের ক্ষেত্রে সে লেনদেনটা খুব গুরুত্বপূর্ণ। সেটাকে বাঁচাতে না পারলে যাকে বলে অন্যান্য ক্ষেত্রে তার প্রভাব পড়তে বাধ্য। তো ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডে উপলক্ষে আমরা এই আলোচনাগুলো করতে পারলাম। আমি শেষে একেবারে জিজ্ঞাসা করবো ডক্টর করণ, আপনি এর সঙ্গে কি কিছু যোগ করতে চান এই প্রসঙ্গে? হ্যাঁ, আচ্ছা, আমি একটা বলবো যে যখন কোনো কিছু, সেটা জেন্ডার ডিভাইড বলুন বা কোনো কিছু ইমপ্লিমেন্ট করতে যায়, আমাদের একটা বিজনেস মডেল করতে হবে। উইথাউট বিজনেস মডেল কোনো কিছুই সাস্টেনেবল হবে না। তো বিজনেস মডেল করতে গেলে আমাদের দুটো জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে আমাদেরকে বিজনেস রিসার্চ করতে হবে। সেই রিসার্চটা ফ্রম বোথ সাইড, ফ্রম ডিমান্ড সাইড অ্যান্ড ফ্রম সাপ্লায়ার সাইড। যেমন ধরুন আমাদের যে এই বছরের থিম যেটা আছে যে জেন্ডার ডিভাইড করছে কি না, এই ডিজিটাল ডিভাইড জেন্ডারের ক্ষেত্রে, সেক্ষেত্রেও আমাদের এই রিসার্চটা করা খুব জরুরি যে বোথ সাপ্লাই সাইডে, মানে আমি কি কি ফ্যাসিলিটি দিতে চাই, মানে ফর সে আমাদের মায়েদের জন্য, আর তারা কি কি ফ্যাসিলিটি নিতে চায়, কোন কোন ফ্যাসিলিটি আমি দিলে আমি সাস্টেনেবল হব অ্যাজ এ বিজনেসম্যান, কোন কোন ফ্যাসিলিটি তারা নিলে তারা লং রানের ক্ষেত্রে
জেন্ডার ইকুয়ালিটিতে আসবে, এই রিসার্চটা করা দরকার এবং এই স্ট্যাটিস্টিক্সটা আমার মনে হয় করা দরকার। এটা আমাদের দেশে এবং বিদেশেও অনেকটাই কম, মানে শুরু হয়েছে কিন্তু খুব ড্রাস্টিক্যালি করা দরকার। আরেকটা জিনিস, এই জেন্ডার ডিভাইডগুলো বা আমাদের জেন্ডার ইকুয়ালিটি আমরা সেই দিনই ভাববো, এটা কিন্তু বেসিক্যালি রুরাল বা গ্রামীণ জায়গাতেই বেশি আছে, শহরের দিকে অনেক কম হয়ে গেছে। তো এটা আমাদের দেখতে হবে যে আমরা সেদিনই ভাববো জেন্ডার ইকুয়াল হয়েছে, বা ইন কেস অফ ডিজিটাল ইনক্লুশন, যেটা আমরা এই বছরের থিম, যখন দেখবো একজন গরিব মা, সে ধরুন ধান বিক্রি করছে বা কিছু চাল বিক্রি করছে এবং প্যারালালি সে ল্যাপটপে ডেটাটা দেখে নিচ্ছে এবং সে দেখে অ্যাকর্ডিংলি ডিসিশন নিচ্ছে। তো এর জন্য যেটা করতে হবে, ডিজিটাল লিটারেসি দরকার, সেটাকে গভর্নমেন্টকেও এগিয়ে আসতে হবে, প্রাইভেট কোনো সংস্থাও এগিয়ে আসতে পারে। সেকেন্ড হচ্ছে ডিজিটাল মাইন্ড থাকা দরকার, যে হ্যাঁ আমি এটা করব, ডিজিটাল ইজ নট আমার ক্ষেত্রে হার্মফুল নয়, এটা আমাকে আমার ডিসিশন নিতে সাহায্য করবে, এটা আমার কোনো ক্ষতি করবে না। ধরুন ডিজিটাল সিগনেচারটা আমার ক্ষেত্রে হার্মফুল নয়, কিন্তু ম্যানুয়াল সিগনেচারটা মেবি ওটা জাল হতে পারে, কিন্তু ডিজিটাল সিগনেচারটা জাল নয়। মানে ডিজিটাল মাইন্ডটা আমাদের তৈরি করতে হবে সব ক্ষেত্রে। শ্রোতা বন্ধুরা, এই বার্তার সঙ্গে সঙ্গেই আমরা শেষ করতে চাই আজকের অনুষ্ঠান। আজকে আমরা কথা বললাম ডক্টর শঙ্কর করণের সঙ্গে। তিনি এই যে কারিগরি বিদ্যার ক্ষেত্রে দক্ষতা অর্জন করেছেন, অভিজ্ঞতা অর্জন করেছেন, সেই জায়গা থেকে আমাদের সঙ্গে কিছুটা ভাগ করে নিলেন। তিনি বিএসএনএল অর্থাৎ ভারত সঞ্চার নিগম লিমিটেড, তার যে মোবাইল ডিভিশন, তার ডেপুটি জেনারেল ম্যানেজার, এবং তিনি এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে, অর্থাৎ এবারের ভাবনা, এবারের থিমটাকে গুরুত্ব দিয়ে আমাদের সঙ্গে তার আলোচনা, যাকে বলে খুব বোঝার মতো করে শেষ করলেন। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। এই সঙ্গে শেষ হচ্ছে আজকের অন্বেষা। কথা হবে পরবর্তী অন্বেষায়। নমস্কার। এর সঙ্গে শেষ হলো আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। সম্পাদনা মনোজ। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।